গল্পের নাম মকরমুখী বালা। গল্প লিখেছেন অনিন্দিতা। রঞ্জনা বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। অনির্বাণের সঙ্গে 5 বছরের সম্পর্কটা দুম করে শেষ হয়ে গেল। কদিন ধরেই দিয়া, সৌমি, স্বাগতারা বলছিল বটে অনির্বাণ রূপকথার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। রঞ্জনা ওদের কথায় পাত্তা দেয়নি। ও কিছুতেই বিশ্বাস করতে পারেনি অনির্বাণ ওকে ঠকাবে। রঞ্জনার মা বাবা সেই কোন ছোটবেলায় আকাশে তারা হয়ে গেছে। সেই থেকে ঠাকুরমা ওকে আদরের শাসনে আগলে রেখেছে। ওদের ঘরে হয়তো প্রচুর স্বাচ্ছন্দ্য নেই, তবে অভাবও নেই। ঠাকুরমা ঠিক চালিয়ে দেয়। রঞ্জনার ইচ্ছে ও নিজের পায়ে দাঁড়িয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে ঠাকুরমাকে নিয়ে থাকবে। এখন ও যে শোরুমটায় কাজ করে ওখানে মাসে 1000 দেয়। শোরুমটা বাড়ির কাছে বলে গাড়ি ভাড়া টাকাটা বেঁচে যায়। ও দেখলো টেবিলে কিছু একটা চাপা দেওয়া আছে। ওর টিফিন নির্ঘাত। ঠাকুরমা এই সময়টা প্রতিদিন হাঁটতে যায়, তবে যাওয়ার আগে নাতনির পছন্দের জলখাবারটি বানিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখে যায়। ও গ্যাসে গরম করে খেয়ে নেয়। আজ ঢাকা তুলে দেখলো প্লেটে ভেজ চাউ রাখা আছে। আজ ওর একদম খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেলে আবার ঠাম্মাকে কৈফিয়ত দিতে হবে। ও চুপচাপ খাবারের থালাটা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল। আজ আর কারোর মুখ থেকে কিছু শোনেনি রঞ্জনা। নিজের চোখেই দেখেছিল অনির্বাণকে রূপকথার হাত ধরে ঘুরতে। রঞ্জনার ডিউটির মাঝে 2 ঘন্টা ছুটি থাকে। ও ভেবেছিল পার্কে বসে একটু হাওয়া খাবে, তারপর বাড়ি গিয়ে টিফিনটা সেরে নেবে। কিন্তু পার্কে দুজনকে একসঙ্গে দেখে মাথা ঠিক রাখতে পারেনি রঞ্জনা। সোজাসুজি ওদের দিকে এগিয়ে গেছিল। চারপাশে অনেক ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে। ওদের তোয়াক্কা না করেই অনির্বাণের দিকে তাকিয়ে বলেছিল, এসব কি দেখছি? অনির্বাণ একটা মুচকি হেসে বলেছিল, যেটা সত্য সেটাই দেখছো। ইউ আর মাই এক্স ডার্লিং, অ্যান্ড রূপকথা ইজ মাই প্রেজেন্ট, ফিউচার এভরিথিং। অনির্বাণের কথাটা শুনে বিশ্রীভাবে হেসে উঠেছিল রূপকথা। রঞ্জনা চোখে জল এসে গেছিল। কোনো ক্রমে চোখের জল আটকে অনির্বাণকে জিজ্ঞেস করেছিল, এরম করলে কেন? আমি কি অন্যায় করেছি? অনির্বাণ হাসির সঙ্গে বলেছিল, ন্যায় অন্যায়? কিসের ন্যায় অন্যায়? তুমি একবার রূপকথার দিকে তাকিয়ে দেখো। রূপে গুণে অর্থে প্রকৃত রাজকন্যা। আর নিজেকে দেখো, নাম রঞ্জনা, অথচ পুরোটাই আবর্জনা। চারপাশে চেনা অচেনা সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। রঞ্জনা পাগলের মতো দৌড়তে দৌড়তে কখন বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালো ও নিজেই জানে না। এ পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ কি? জীবনটা যখন এক লহমায় ধূসর হয়ে গেল। এখন বাড়িতে ঠাকুরমা নেই। এই ফাঁকেই রঞ্জনা বিশাল পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে। আর একটা রঞ্জনা হারিয়ে গেলে পৃথিবীর কিছুই যাবে আসবে না। কিন্তু রঞ্জনা জানতো না ঠাকুরমা আজ আগেভাগেই গল্পের আসর থেকে ফিরে এসেছেন। পাটা ধুয়ে সন্ধে দেবেন বলে বাথরুমের দিকে যাচ্ছিলেন। হঠাৎ নাতনির ঘরের দিকে চোখ পড়তেই তার শির দ্বারা বেয়ে একটা ভয়ের হিমেল স্রোত নেমে গেল। এ কি দেখছেন তিনি? কি করতে যাচ্ছে রঞ্জনা? পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলেন আর বলতে লাগলেন, লক্ষ্মী দিভাই, এমনটা করে না। তুমি ছাড়া যে এই বুড়ির আর কেউ নেই। ঠাকুরমার কান্না মাখা স্বর শুনে আর নিজেকে সামলাতে পারল না রঞ্জনা। দরজা খুলে ঠাম্মার বুকে ঝাঁপিয়ে পড়ল। ভাগ্যিস সে সময় বাড়িতে কোনো ভাড়াটে ছিল না, সবাই কাজে বেরিয়েছিল। তাই এরকম মুখরোচক দৃশ্য দেখতে দরজার বাইরে কোনো মুখ বেরোলো না। ঠাকুরমা ঘরের ভিতর ঢুকে দরজাটা দিয়ে গলা নামিয়ে বললেন, কি হয়েছে দিদিভাই? না ভেবে চিনতে এমন পাগলামি কেউ করে? তুমি কি জানো না তুমি ছাড়া এই বুড়ির আর কেউ নেই? ঠাকুরমাকে ঝাঁকাতে ঝাঁকাতে সে পাগলের মতো বলতে লাগলো, অনির্বাণ কেন আমাকে আবর্জনা বলবে? আমি কি আবর্জনা? না দিদিভাই, তুমি তো আমার রাজকন্যে। মাথা নেড়ে আপত্তি জানিয়ে রঞ্জনা বলল, মোটেও আমি রাজকন্যা নই। রাজকন্যারা কখনো ভাঙা বাড়িতে থাকে? রাজকন্যাদের বাথরুম কখনো কমন হয়? রাজকন্যা তো কত জামা থাকে, আমার তো মোটে 4টে জামা। ঘুরিয়ে ফিরিয়ে ও কটাই পরতে হয়। কলেজের সবাই ওগুলো চিনে গেছে। তাতে কি হয়েছে দিদিভাই? ঠাম্মার আদরটা কি কিছুই নেই? ঠাম্মি যে তোমায় কত ভালোবাসে। কাঁদতে কাঁদতে বলল সে। তুমি তো জানো না ঠাম্মা, আজ সবার সামনে অনির্বাণ কিভাবে আমায় অপমান করেছে। এর বদলা নিতে চাই ঠাম্মি।
কিভাবে বদলা নেবে কিছু ভেবেছো দিদিভাই? চাই বললেই তো হয় না, করে দেখাতে হয়। আমি ব্যবসা করব ঠাম্মি, তারপর ওই রূপকথাদের থেকে অনেক অনেক বড়লোক হব। অনির্বাণকে দেখিয়ে দেব গরিব রঞ্জনাও পারে। রঞ্জনা আবর্জনা নয়। উত্তেজনায় ফুটতে থাকা কণ্ঠস্বর হঠাৎ ম্রিয়মাণ হয়ে গেল। করুণ সুরে বলে উঠল, কিন্তু ওসব কি করে হবে ঠাম্মি? ব্যবসা শুরু করার জন্য টাকা চাই, আমার যে অত টাকা নেই। তুমি কি সিরিয়াস দিদিভাই? ব্যবসা করবে কথাটা ভেবে বলছো তো? শেষ পর্যন্ত মতিস্থির থাকবে তো? পরে আবার মত পাল্টে যাবে না তো? আমার মতো মেয়ের আবার মত আর অমত কি যে বলো না ঠাম্মি। ব্যবসা শুরু করতে গেলে অনেক অনেক টাকা লাগে গো। আর আমার সম্বল তো কানা করি। আমার কি আর রূপকথাদের মতো দেদার অর্থ আছে? ওই অর্থের লোভেই তো। রঞ্জনা চোখ ভর্তি জল নিয়ে মুখখানা ওপরে তুলতেই দেখল একটা পুরনো ভেলভেটের বাক্স হাতে ঠাম্মা ওর ঘরে ঢুকছে। বাক্সটা কোলের উপর ফেলে দিয়ে ঠাম্মা বলে উঠল, শুভ কাজে দেরি করতে নেই দিদিভাই, তুমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দাও। জীবন যুদ্ধে আঘাত এলেও হার মানবে না। মনে রাখবে তোমার বুড়ি ঠাম্মা কিন্তু এখনো বেঁচে আছে। লড়ে দেখিয়ে দাও ওই অনির্বাণকে। কি আছে এই বাক্সতে দেখোই না খুলে। খুলতেই দুখানা সাবেকি আমলের মোটা মকরমুখী বালা ও চোখ ধাঁধিয়ে দিল। ও চমকে উঠে বলল, না ঠাম্মা, এ তোমার আশীর্বাদের জিনিস, আমি কিছুতেই নিতে পারবো না। এটা একান্তই তোমার। আর আমার দিদিভাইটা কার শুনি? অনেক যুক্তিতর্ক শেষে রঞ্জনাকে পরাজিত হতেই হলো। হঠাৎ একটা কথা মনে পড়ায় ও আবার হাত থেকে বালাজোড়াটা নামিয়ে রাখল। কাকলি দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এতে কি হবে না দিদিভাই? আরও পুঁজি লাগবে? না ঠাম্মা, এ যে আমার কাছে আশীর্বাদ। কিন্তু আজ ধনতেরাসের দিনে বাড়ির মঙ্গলের জন্য সোনা রূপা কিনতে হয়। কিন্তু আমি তো তোমায় কোনোদিন কোনো গয়না কিনে দিতে পারিনি। উল্টে তোমার আশীর্বাদে পাওয়া গয়না নিয়ে ব্যবসা শুরু করব ভাবছি। না না ঠাম্মি, তা হয় না। কেন হয় না দিদিভাই? আমার আসল গয়না তো তুমি, তাই আমার গয়না তো আমারই রইল। এটা অনেক অভাবের মুখ থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আজ তোমার হাতে তুলে দিয়ে শান্তি পেলাম। কি আর বলবে রঞ্জনা। ঠাম্মার তার প্রতি প্রবল বিশ্বাস দেখে জেদ আরও কয়েক গুণ বেড়ে গেল। যেভাবেই হোক তাকে একজন সফল ব্যবসায়ী হতেই হবে, আর সে নিশ্চয়ই পারবে ভেবে আগেই রেখেছিল। এবার পুঁজি হাতে পেতেই শুরু করলো ব্যবসার কাজ। প্রথম প্রথম নিজের হাতে বানানো ডিজাইনার বাক্সগুলোকে সে নিজে গিয়েই দোকানে দোকানে সাপ্লাই করত। কেউ 10টা নিত, কেউ 5টা, আবার সরাসরি কেউ মুখের উপর লাগবে না বলে ফেরত পাঠিয়ে দিত। সে রাগ করতো না, হাসি মুখে ফিরে আসতো। খরচটা কোনো ক্রমে উঠতো বটে, কিন্তু কোনো রকম লাভ থাকতো না। ওইটুকু বিক্রি করে লাভ হবে কিভাবে? কিন্তু রঞ্জনা কোনোদিন কোয়ালিটির সঙ্গে আপোষ করেনি। ধীরে ধীরে তার তৈরি বাক্সগুলো ক্রেতাদের পছন্দ হতে শুরু করলো। ছোট বড় মাঝারি নানা সাইজের নানা ডিজাইনের বাক্সের অর্ডার আসতে শুরু করলো। ক্রেতার সংখ্যাও বাড়তে লাগলো পাল্লা দিয়ে। লাভের অঙ্ক দিয়ে একটা ছোট বুটিক খুলল রঞ্জনা। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে কাঁচের ডিসপ্লেতে ও নিজের ডিজাইন করা রকমারি বাক্স সাজিয়ে রাখলো। কাঁচ, কাঠ, তামা, শ্বেত পাথর, ব্ল্যাক স্টোন, মার্বেল, জয়পুরি পাথরের তৈরি বিভিন্ন কোয়ালিটির, সাইজ ও স্টাইলের বাক্সের নমুনা দেখে ক্রেতাদের পছন্দ করতে সুবিধা হবে। সোশ্যাল মিডিয়ার পেজও ক্রেতাদের গুণগানে মুখর হয়ে উঠল। প্রতিটা লাইভে রঞ্জনা একটাই কথাই বলতো, আলাদা পাবলিসিটির দরকার নেই তার। ক্রেতাদের ভালো লাগাই তার আসল পাবলিসিটি। কিছুদিনের মধ্যে গয়নার বাক্স শহরের সম্ভ্রান্ত বাসিন্দাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। জনপ্রিয়তায় তা টেক্কা দিতে লাগলো সব বড় বড় বুটিকের সঙ্গে। কেটে গেছে 5টা বছর। রঞ্জনার বাক্স কারখানার কর্মী সংখ্যা 1 থেকে বেড়ে 30। কাজের জন্য গোটা চারেক ডেলিভারি বয় রেখেছে রঞ্জনা। বড় বড় জুয়েলারি শপে তারা ডিজাইনার বাক্স সাপ্লাই করে আসে। লটের অর্ডার সময় মতো তুলে দিতে হয়। সময়ের এখন ভীষণ দাম। ব্যবসার রমরমা দেখে একদিন যেচে তাকে ফোন করেছিল অনির্বাণ। সে ফোন ধরেনি। আজ আবার হঠাৎ করে তার বুটিকে এসে হাজির। সেদিন নাকি অনির্বাণের ভুল হয়ে গেছে। রঞ্জনা তার কথা এমনভাবে মনে নিয়ে নেবে সে ভাবতেই পারেনি। হেসে বলল রঞ্জনা,
ভাগ্যিস সেদিন ভুলটা করেছিলে তুমি, নইলে হয়তো এত তাড়াতাড়ি আমার নিজের পায়ে দাঁড়ানোর সৌভাগ্য হতো না। ক্যাব এসে গেছে, চলি। টুসি ঠিকমতো বুটিক বন্ধ করবি? হাত ব্যাগটা নিয়ে বুটিক থেকে বেরিয়ে পড়ল রঞ্জনা। আজ ওর হাতে কেবল একটাই সুদৃশ্য বাক্স, স্পেশালি কাস্টমাইজ করা। ফ্ল্যাটে ঢুকে ঠাম্মাকে জড়িয়ে ধরল রঞ্জনা। মাত্র 6 মাস আগে ইএমআইতে এই ফ্ল্যাটটা কিনেছে ও। প্রায় 1400 স্কোয়ার ফিটে ঝকঝকে তকতকে। আদর শেষে ঠাম্মার হাতে বাক্সটা তুলে দিল রঞ্জনা। হেসে বলল, তোমার ধনতেরাস স্পেশাল উপহার। এবার কি খাওয়াবে বলো? হালকা বকা দিল ঠাম্মা। এসব কেনাকাটার কি দরকার ছিল শুনি? দিদি ভাই, তুই না ভীষণ টাকা নষ্ট করিস। তোর পছন্দের চিকেন বানিয়েছি দিদি ভাই, এক্ষুনি নিয়ে আসছি। বাক্সটা আলমারিতে তুলে রাখতে যাচ্ছিলেন কাকলি দেবী। রঞ্জনা হেসে বলল, একবার খুলে তো দেখো। বাক্সটা খুলতেই জল করে উঠল সাবেকি আমলের সূক্ষ্ম কাজের একজোড়া মকরমুখী বালা। এ তুমি কোথায় পেলে দিদি ভাই? কাকলি দেবীর চোখ উপচে পড়ে বিস্ময়। এটা আমি কোনোদিন বেচিনি ঠাম্মা। প্রথমে শুরুর সময় চেনা একজনকে বাঁধা দিয়ে কিছু অর্থ জোগাড় করেছিলাম। টাকার একটু সুসার হতেই ওটা নিজের কাছে নিয়ে এসেছিলাম। যখনই ব্যবসা থেকে শূন্য হাতে ফিরতে হতো, দোকানের মালিক আমার তৈরি বাক্সের ডিজাইন দেখে তাচ্ছিল্য ভরে হাসতো, অপমান করত। তখন আমি তোমার বালাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম, হারানো মনোবল ফিরে পেতাম। আসলে কি জানো ঠাম্মি, তোমার কথা শুনে জেদটা আরও বেড়ে গিয়েছিল, তাই অল্প পুঁজি নিয়েই ব্যবসা শুরু করে দিলাম। বালাটা 1 বছর বাদেই তোমাকে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু তাহলে বুকের ভিতরে ওই ধিকি ধিকি আগুনের মতো জ্বলতে থাকা জেদটা হারিয়ে যেত। আবেগে আনন্দে নাতনিকে জড়িয়ে ধরলেন কাকলি দেবী। একগাল হেসে বললেন, তুমি আমার মকরমুখী বালা দিদি ভাই, আমার আসল গয়না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।